সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমরা মিটার ব্রিজের সাহায্যে একটি তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করা শিখব। তোমরা জেনে থাকবে মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজের নীতিতে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমি সুমন চন্দ্র দেবনাথ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসাবে কর্মরত আছি। তাহলে চলো আজকে আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। আমাদের আপেক্ষিক রোধ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে রোধ সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। আমরা জানি কোনো একটা পরিবাহকের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহকের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এই যে বাধা বা সংঘর্ষ, এটাকেই আমরা রোধ বলি, যেটাকে ইংরেজিতে রেজিস্ট্যান্স বলে। এখন আপেক্ষিক রোধটা কি? আপেক্ষিক রোধ হলো যদি আমরা পরিবাহকের দৈর্ঘ্যটাকে ফিক্সড করে নেই। 1 মিটার যদি দৈর্ঘ্যের একটা পরিবাহক চিন্তা করি এবং ওই পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 মিটার স্কোয়ার হয়, তাহলে ওই পরিবাহীর যে রোধ হয় তাকে বলা হবে আপেক্ষিক রোধ। যেমন আমরা এই ছবিটার দিকে তাকাই, এখানে একটা পরিবাহী তারকে দেখানো আছে। এটা হলো পরিবাহীর দৈর্ঘ্য L এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। আর এটা হলো পরিবাহকের তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে তারের যে ব্যাসার্ধ সেটা। আমরা জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার। এখন রোধের সূত্র থেকে আমরা জানি কোনো একটা পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে এই সূত্রগুলোকে যদি আমরা একসাথে লিখি, আর প্রপোর্শনাল টু L/A, এই সমানুপাতিক চিহ্নটি উঠালে আমরা পাবো R ইকুয়ালস রো ইন্টু L/A। এখানে রোকে বলা হবে পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধ। এই রো এর মান যদি আমরা বের করি তাহলে আমরা দেখব রো ইকুয়ালস RA/L, আর এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা পাবো R/πr²/L। তাহলে আমাদের কোনো একটা পরিবাহকের আপেক্ষিক রোধ বের করতে হলে আমাদের পরিবাহীর রোধের মান জানতে হবে, পরিবাহীর দৈর্ঘ্যের মান, পরিবাহীটা কতটুকু দৈর্ঘ্য সেই মানটা বের করতে হবে, আর পরিবাহীটাকে আমরা প্রস্থচ্ছেদ করব, সেই প্রস্থচ্ছেদের আমার ব্যাসার্ধটা জানতে হবে, যেটাকে আমরা আর বলতেছি। তাহলে এই তিনটা ডাটা জানলেই আমরা খুব সহজে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বের করতে পারবো। আমরা প্রথমে বলেছিলাম মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজের নীতিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার মানে হুইটস্টোন ব্রিজের একটি ব্যবহারিক প্রয়োগ বা রূপ হলো মিটার ব্রিজ। তাহলে চলো হুইটস্টোন ব্রিজ নীতিটা কি সেটা একটু আমরা জেনে নিই। এখানে এই ছবিটাতে দেখো যে এখানে 4টা রোধ দেওয়া আছে, PQRS। এই রোধগুলো কিভাবে লাগানো আছে আমরা একটু দেখি। দেখো, প্রথম রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত আমরা লাগাইছি, তারপর দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে পরপর 4টা রোধকে সংযুক্ত করা হয়েছে এবং এই 4টা রোধ মিলে একটা বদ্ধ কুণ্ডলী বা ক্লোজড সার্কিট আমরা বলতে পারি তৈরি হয়েছে। এখন প্রথম যে 2টা রোধের সংযোগস্থল এবং অন্য 2টা রোধের সংযোগস্থলের মাঝে আমরা একটা গ্যালভানোমিটারকে বসাইলাম এবং অন্য 2টা রোধের সংযোগস্থলগুলোর মাঝখানে আমরা একটা চাবি সহ ব্যাটারি লাগালাম। তাহলে এই যে একটা সংযোগ হলো, এই সংযোগটাকেই বলা হবে হুইটস্টোন ব্রিজ। এখন এই ব্রিজটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এখানে পজিটিভ প্রান্ত থেকে আমরা যদি তড়িৎ প্রবাহ শুরু হয় তাহলে এখানে তড়িৎ প্রবাহ এসে 2টা পথ যেহেতু, তাহলে সে 2টা পথে ভাগ হবে। ধরি পি রোধের ভিতর দিয়ে I1 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং আর রোধের ভিতর দিয়ে I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন বি বিন্দুর বিভব যদি ডি বিন্দুর বিভবের চেয়ে বেশি হয় তাহলে I1 কারেন্টের একটা অংশ বি থেকে ডি বরাবর গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যাবে,
যেটাকে আমরা আইজি কারেন্ট বলতেছি, আর আরেকটা অংশ I3 সেটা কিউ রোধের ভিতর দিয়ে সি বিন্দুতে আসবে। আর এখান দিয়ে ডি বিন্দুতে দেখো এই I2 এবং আইজি একত্রিত হয়ে এস এর ভিতর দিয়ে I4 হয়ে চলে যাবে, আর সি বিন্দুতে এসে এই I3 এবং I4 একত্রিত হয়ে আবার সে পুনরায় আই পরিমাণ কারেন্ট হয়ে আমার নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে। এখন কোনো কারণে যদি বি বিন্দু আর ডি বিন্দুর বিভব যদি সমান হয় তাহলে কি হবে? তার মানে আমি বলতে চাচ্ছি ভিবি সমান ভিডি হলে তখন কি হবে? এই আমরা জানি দুইটা বিন্দুর বিভব সমান হলে ওর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, তাহলে বি আর ডি বিন্দুর বিভব সমান হলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে আইজি সমান 0 হবে। এই অবস্থাটাকে বলা হয় হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থা বা নিষ্পন্দ অবস্থা। যখন আইজি এর মান 0 হবে তার মানে এই পথটা আর থাকবে না, এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না। তখন আমরা বের করতে পারি পি বাই কিউ সমান আর বাই এস, তার মানে পি আর কিউ এই দুইটা রোধের অনুপাত আর আর এবং এস এই দুইটা রোধের অনুপাত সমান হবে। এটাই হলো হুইটস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থার শর্ত। তাহলে আমরা হুইটস্টোন ব্রিজের নীতিটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে মিটার ব্রিজ আমরা বলেছি হুইটস্টোন ব্রিজের নীতিকে ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাহলে নাম শুনলেই বোঝা যায় এখানে 1 মিটার লম্বা দৈর্ঘ্যের একটা তারকে ব্যবহার করা হয়েছে এবং হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করা হয়েছে। ওখান থেকে আমরা কোনো অজানা রোধ বের করতে পারি। এবার আমরা দেখি হুইটস্টোন ব্রিজের এই সার্কিটটার সাথে মিটার ব্রিজের সার্কিট ডায়াগ্রামের কিভাবে মিল বা সম্বন্ধ তৈরি করা যায়। আমরা এই ছবিটার দিকে তাকাই, এখানে এ এবং বি বিন্দুর মাঝে পি রোধ ছিল, আর এই ছবিটাতে যদি আসি এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে এখানেও পি রোধ আছে, বি আর সি এর মাঝে কিউ, বি আর সি এর মাঝে কিউ রোধ, এ আর ডি এর মাঝে আর রোধ, আর ডি আর সি এর মাঝে এস রোধ আছে। মিটার ব্রিজে আমরা বলছিলাম এটা হলো 1 মিটার লম্বা একটি তার। এই তারের উপাদানের অবশ্যই রোধ আছে। এখন এই তারের কোনো একটা অংশ যদি আমি চিন্তা করি, ধরে নিলাম এই বিন্দুটাকে আমি ডি বলতেছি, তাহলে এই এডি অংশের একটি রোধ থাকবে, আবার ডিসি অংশেরও একটি রোধ থাকবে। এডি অংশের রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম এবং ডিসি অংশের রোধকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা এবার এই ছবিতে আসি, এ আর ডি এর মাঝে আমি বলেছিলাম রোধ ছিল আর, এখানেও দেখো এ আর ডি এর মাঝে আমাদের রোধ আছে আর, এবং ডি এবং সি এর মাঝে রোধ ছিল এস, এখানে ডি এবং সি এর মাঝেও রোধ আছে এস। তার মানে হুইটস্টোন ব্রিজের এই যে পি কিউ আর এস যেভাবে সন্নিবেশ ছিল, মিটার ব্রিজেও আমরা পি কিউ আর এস কে একইভাবে সন্নিবিষ্ট করলাম। আর দুইটা অংশ বাকি আছে, সেটা হলো বি এবং ডি এর মাঝে একটা গ্যালভানোমিটার ছিল। এখানে আমরা দেখি এখানে বি এবং এই যে ডি এর মাঝে আমরা এই যে একটা গ্যালভানোমিটারকে লাগাইছি। তোমরা সবাই জানো গ্যালভানোমিটার কি করে। গ্যালভানোমিটার খুব সূক্ষ্ম পরিমাণ তড়িতের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহার করা হয়। এখন আমাদের এ এবং সি বিন্দুর মাঝে একটা চাবি সহ ব্যাটারি ছিল। এখানে দেখি আমরা এ এবং সি এই বিন্দুর মাঝে এই যে একটা ব্যাটারি এবং একটা চাবি সহ ব্যাটারি আছে। তার মানে এই হুইটস্টোন ব্রিজের এই সার্কিটটাই আসলে এখানে আমরা তৈরি করেছি। তার মানে মিটার ব্রিজ আসলে হুইটস্টোন ব্রিজেরই একটা ব্যবহারিক প্রয়োগ। এখন আমরা এই মিটার ব্রিজকে ব্যবহার করে কিভাবে আমরা রোধ বের করতে পারি, অজানা রোধ কিভাবে বের করব সেটা আমরা দেখি।
আমরা বলেছিলাম যে মিটার ব্রিজে যেই তারটা ব্যবহার করা হয় এই তারের রোধ আছে, ধরি তারের একক দৈর্ঘ্যের রোধ, সেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্তটা আমরা কি জানি, একটু আগে আমরা বলেছিলাম পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি বাই কিউ সমান, এই আর এর মান আমরা কিভাবে বের করব, আমরা বলেছিলাম একক দৈর্ঘ্যের রোধ হলো সিগমা। তাহলে এই আর রোধটা আছে এডি অংশ পর্যন্ত, এর দৈর্ঘ্যকে আমরা এল বলেছি, তাহলে এডি অংশের রোধ হবে এল সিগমা। একক দৈর্ঘ্যের রোধ সিগমা, তাহলে এল দৈর্ঘ্যের রোধ হবে এল সিগমা। একইভাবে যেহেতু পুরাটা হলো 1 মিটার বা 100 সেন্টিমিটার, তাহলে বাকি অংশটুকু থাকে 100 মাইনাস এল সেন্টিমিটার, তাহলে ওর রোধ হবে কত, 100 মাইনাস এল ইন্টু সিগমা। সিগমা সিগমা যদি কেটে ফেলি তাহলে আমরা দেখি পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। এটাই হলো আমাদের এই ইকুয়েশনটা। তার মানে মিটার ব্রিজে যদি বাম পাশে, এটাকে আমরা বাম ফাঁক বলি আর ডান পাশটাকে বলি ডান ফাঁক, বাম পাশে বা বাম ফাঁকে যদি আমরা পি রোধ এবং ডান ফাঁকে যদি আমরা কিউ রোধ বসাই, তাহলে যে ইকুয়েশনটা আসে সেটা হলো পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। এখান থেকে আমি পিকে যদি অজানা রোধ বলি তাহলে খুব সহজে পি এর মান বের করতে পারবো। পি সমান এল বাই 100 মাইনাস এল ইন্টু কিউ। কিউ এর মান আমার জানা থাকলে আর এই এল এর মানটা যদি আমি বের করতে পারি তাহলে খুব সহজে এই ইকুয়েশন থেকে আমরা অজানা রোধের মান পি বের করতে পারবো। তার মানে মিটার ব্রিজকে ব্যবহার করে আমরা খুব সহজেই অজানা রোধের মান বের করতে পারবো। এখন যদি উল্টোটা হয় যে আমরা পি রোধ, যেটাকে আমরা অজানা রোধ বলছিলাম, সেটাকে যদি আমরা এখানে না বসিয়ে যদি এই জায়গায় যদি পি রোধকে বসাই আর ডান ফাঁকে, আর বাম ফাঁকে যদি কিউ রোধকে বসাই, তাহলে যেটা হবে, তাহলে ইকুয়েশনটা এটা আসবে। একইভাবে পি বাই কিউ সমান 100 মাইনাস এল বাই এল। তাহলে এখান থেকেও আমি খুব সহজে পি এর মান বের করতে পারবো। এল এর মান বের করে খুব সহজে পি এর মান এই ইকুয়েশন থেকে বের করা যাবে। তার মানে মিটার ব্রিজের মাধ্যমে আমরা আসলে খুব সহজে এবং খুব ইজি পদ্ধতিতে আমরা যে কোনো একটা অজানা তারের রোধ বের করতে পারবো, যেটা আমরা প্র্যাকটিক্যালি তোমাদেরকে একটু পরে আমরা ডেমনস্ট্রেশন দেখাবো। তাহলে যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তাহলে আমাদের কি কি যন্ত্রপাতি লাগবে এটি একটু আমাদের জানা দরকার। এখানে প্রয়োজনীয় যন্ত্রপাতির তালিকা দেওয়া আছে। প্রথমে আমাদের একটা মিটার ব্রিজ লাগবে, তারপর লাগবে গ্যালভানোমিটার এবং রোধ বাক্স লাগবে। এই রোধ বাক্স দিয়ে আমরা যেটা করব যে আমরা অজানা রোধের মান যেহেতু আমরা বের করব, আমরা পরীক্ষা করার সময় আমরা একটা জানা রোধকে ব্যবহার করব। জানা রোধ ব্যবহার করে এই পদ্ধতিতে আমরা করে দেখব যে আসলে আমাদের রোধের মানটা জানা রোধের কাছাকাছি বা সমানে এসেছে কিনা, সেটা পরীক্ষা করার জন্য আমরা রোধ বাক্স ব্যবহার করব। পরীক্ষণীয় তার লাগবে, স্ক্রু গজ লাগবে, চাবি, জকি এবং পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি। যাদের পাওয়ার সাপ্লাই থাকবে তাহলে তো ভালো, যাদের থাকবে না তারা ব্যাটারি ব্যবহার করেও এই পরীক্ষাটা করতে পারবে। তাহলে আমরা আমাদের মূল সার্কিট ডায়াগ্রামে চলে আসি, যেই সার্কিটটাকে ব্যবহার করে আমরা মিটার ব্রিজের এই পরীক্ষাটা করব। এই সার্কিটটা সম্পর্কে আমরা ওখানে অলরেডি আলোচনা করেছি যে এইভাবে হুইস্টন ব্রিজের যেই নীতিটা, হুইস্টন ব্রিজের যে সার্কিটটা, সেই সার্কিটটাকেই মিটার ব্রিজে আমরা ব্যবহার করেছি। এটাকেই আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। তাহলে চলো, যেহেতু আমরা উপকরণও পেয়ে গেলাম, আমাদের সার্কিটও পেয়ে গেলাম, তাহলে এখন আর অপেক্ষা না করে আমরা সার্কিটকে সংযোজন করি এবং দেখি যে আসলে পরীক্ষাটা কিভাবে করা যায়। ঠিক আছে, চলো আমরা তাহলে প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশনে চলে আসি। আমাদের এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট, এই পরীক্ষা করার জন্য যে যে কম্পোনেন্টগুলা দরকার সবগুলোই আমরা এখানে রেখেছি। আমরা এই অজানা তারেরই রোধ আপেক্ষিক রোধ বের করব। আমরা এই অজানা তারের আপেক্ষিক রোধ বের করব। এটা হলো মাইক্রোমিটার স্ক্রু গজ। এই স্ক্রু গজ দিয়ে আমরা একটা তারের
ব্যাসার্ধ বের করতে পারি, ওখান থেকে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। এখানে আমাদের রোধ বক্স আছে, এটা হলো একটা গ্যালভানোমিটার, মুভিং কয়েল গ্যালভানোমিটার। আর এটাই হলো আমাদের মিটার ব্রিজের টোটাল অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে, আর এখানে আছে একটা চাবি। আর আমরা জকির কথা বলেছিলাম, এটা হলো সেই জকি। জকি এটা দিয়ে আমরা যেটা করব, যে এখানে 1 মিটার লম্বা একটা তার আছে, খুব সূক্ষ্ম। এই তারটার বিভিন্ন অংশে আমরা জকিটাকে দিয়ে স্পর্শ করাবো। স্পর্শ করালে গ্যালভানোমিটারের মধ্যে আমরা বিক্ষেপ দেখব। সেই বিক্ষেপ থেকেই আমরা বুঝতে পারবো যে নিষ্পন্দ অবস্থা বা ভারসাম্য অবস্থায় এসেছে কিনা। আমরা বলেছিলাম যে ভারসাম্য অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে 0, তার মানে গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ হবে না। যখনই গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 হয়ে যাবে, তখনই আমরা বুঝবো যে ভারসাম্য অবস্থা তৈরি হয়েছে। ওখান থেকে আমরা এলের মানটা বের করতে পারবো। এখানে একটা স্কেল দেওয়া আছে, এই স্কেল থেকে আমরা খুব সহজে জকিটাকে যেখানে রাখবো সেই পজিশনের রিডিংটা আমরা দেখতে পারবো। তাহলে আমরা প্রথমে একটা রোধ বাক্স দিয়ে আমরা একটা নির্দিষ্ট একটা রোধকে নিব, যেই রোধকে আমরা বলতেছি অজানা রোধ। আমরা এই অজানা রোধটা রোধ বাক্সের মাধ্যমে নিব এই কারণে, যাতে আমি পরীক্ষাটা করে বুঝতে পারি যে আমার এই পরীক্ষা থেকে যে রোধের মান এসেছে সেটা এই রোধ বাক্সের যেই প্লাগটাকে উঠাইছি সেই রোধের সাথে মিলেছে কিনা। তাহলে বাম পাশে এটাকে আমি পি বলতেছি, আর ডান পাশের এই রোধটাকে আমি কিউ বলতেছি। তাহলে আমরা পি থেকে একটা রোধ নিয়ে নেই। আমি এখন এমনিতে আমি একটা 20 ওহম একটা রোধ নিলাম, আর কিউ থেকে একটা রোধ নেই, ধরি এখান থেকে 50 ওহমের একটা রোধ নিলাম। আর সব সংযোগগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এই যে পাওয়ার সাপ্লাই থেকে এখানে আমার মিটার ব্রিজের এই প্রান্তটা আমরা যেটাকে বলেছি, পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ থেকে মিটার ব্রিজের এ প্রান্তের সাথে লাগানো, এর সাথে পিকে লাগাইছি আমরা এই তারটা দিয়ে, পি এর অন্য অংশটাকে লাগাইছি আমরা বি এর সাথে। বি থেকে একটা গ্যালভানোমিটার গিয়েছে, এই যে গ্যালভানোমিটার, এবং এইটার আরেকটা অংশ থেকে, বি এর আরেকটা অংশ থেকে আমরা বলেছিলাম কিউতে আসবে, কিউ এর অন্য একটা অংশ আসবে সি প্রান্তে, এবং সি প্রান্তের এই অংশটা আমার চাবি হয়ে আমার পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ অংশে চলে যাবে। এই যে পাওয়ার সাপ্লাই নেগেটিভ অংশে চলে গেল। তাহলে খুবই সহজ, আসলে জাস্ট যন্ত্রপাতিগুলোকে কানেকশন করে ফেললেই খুব সহজে আমরা সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করতে পারব। এখন তাহলে আমরা পাওয়ার সাপ্লাইটা অন করলাম। এখানে আমরা মোটামুটি অল্প মানের ভোল্টেজ দিয়েই করি পরীক্ষা। এখানে আমরা 5 ভোল্ট দিলাম, আর আমার যেই চাবিটা ছিল চাবিটাকে অন করলাম। আর অবশ্যই আমাদের যেটা করতে হবে, সবগুলা সংযোগ শক্তভাবে দেওয়া আছে কিনা সেটাকে একবার চেক করে নিতে হবে, না হয় পরীক্ষায় ত্রুটি আসবে। সংযোগগুলো আমরা চেক করে নিলাম। এবার আমরা যেটা করব, এখানে 5 ভোল্টকে রাখি, হ্যাঁ 5 ভোল্ট। এবার আমরা যেটা করব, এই জকিটাকে আমার যেই লম্বা 1 মিটার তার আছে, এই তারের 2 প্রান্তে আমি স্পর্শ করাবো। প্রথমে এই প্রান্তে স্পর্শ করিয়ে দেখলাম, দেখি যে গ্যালভানোমিটারের ডান পাশে বিক্ষেপ দিচ্ছে, এই যে ডান পাশে দেখা যাচ্ছে। আর আমি যদি এই পাশে দিই, একদম এই পাশে, তাহলে গ্যালভানোমিটারের বাম পাশে বিক্ষেপ দিচ্ছে। তাহলে তার মানে বোঝা গেল আমার সার্কিটটা সুন্দরভাবে সঠিকভাবে সার্কিটটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা যেটা দেখব যে গ্যালভানোমিটারের কাঁটা যাতে শূন্যের কাছে থাকে সেই পয়েন্টটা বের করতে হবে। তাহলে যেটা করতে হবে, আমরা একটু এগিয়ে আসি, এখানেও দেখা যাচ্ছে বামে, তাহলে আর একটু এই পাশে আগাই, এবার দেখা যাচ্ছে ডানে। এরপর এখানে একটু দেখি, এইটাও ডানে। তাহলে আমরা যদি এভাবে আস্তে আস্তে দেখি যে কোন পয়েন্টটা আমার গ্যালভানোমিটারে একদম 0 বিক্ষেপ দেয়, তাহলে এখানে দেখা যাচ্ছে এটা এই ধরনের একটা জায়গায়
গ্যালভানোমিটারের কাঁটা শূন্য বিক্ষেপ দেখা যাচ্ছে। এই ভ্যালুটা যদি আমরা এখানে দেখি মিটার ব্রিজ থেকে, সেটা দেখা যাচ্ছে 28.8 এরকম একটা পয়েন্টে আমরা গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ 0 দেখতেছি। তাহলে এই ডাটাটা আমরা একটু নোট করে রাখি। এটা আমরা পেলাম 28.8 ওহম। তাহলে আমরা নিষ্পন্দ বিন্দুর অবস্থান পেয়ে গেলাম, এটাকে আমরা এল বলতেছি। তাহলে এল এর ভ্যালু আসলো আমার 28.8 ওহম। একইভাবে আমরা এবার অন্য একটা রোধ পরিবর্তন করে আমরা এই পরীক্ষাটা করব। এবার আমরা সার্কিটটা বন্ধ করে ফেললাম। অজানা রোধের মান 20 ওহমই রাখবো, কিন্তু জানা রোধের মান এবার পরিবর্তন করব। আমাদের এর আগে আমি 50 ওহম দিয়ে আমরা করেছিলাম, এবার অন্য একটা ভ্যালু ধরলাম 100 ওহম আমরা উঠালাম। তাহলে আমাদের এবার জানা রোধের মান হলো 100। এই 100 এই ভ্যালুটা আমরা একটু নোট ডাউন করে রাখি। আমরা এবার যেটা করব, এই 100 ওহমের জন্য আবার একই পদ্ধতিতে গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 যেখানে আসবে সেই পয়েন্টটা বের করব। সেটাই হবে আমার এল এর মান। এটা হবে নতুন এল, যে 100 ওহম আমার জানা রোধের জন্য এল এর মান কত। তাহলে আমরা আবার সার্কিটটাকে অন করি, আমাদের সুইচটাকে দিয়ে। সেই আগে একইভাবে জকিটাকে আমি ডান পাশে দিয়ে দেখলাম যে গ্যালভানোমিটারের কাঁটা ডান পাশেই বিক্ষেপ হচ্ছে। এবার বাম পাশে নিয়ে দেখি গ্যালভানোমিটারের কাঁটা বাম দিকে বিক্ষেপ হচ্ছে। তার মানে আমাদের সার্কিটটা ঠিক আছে। এবার আমরা এটাকে বিভিন্ন পজিশনে নিয়ে দেখি যে কোথায় গ্যালভানোমিটারের কাঁটাকে শূন্যতে আসে। এখানে এই জায়গায় আমরা পেলাম যে গ্যালভানোমিটারের কাঁটা এখানে শূন্য দেখাচ্ছে। এই ভ্যালুটা হলো 18.1234, 18.4। তাহলে এই ডাটাটাও আমরা একটু নোট ডাউন করে রাখি, 18.4। একইভাবে আমরা আরও কয়েকটা ডাটা নিতে পারি। তাহলে যত বেশি ডাটা নিব তত আমাদের পরীক্ষার নির্ভুলতার পরিমাণ বাড়বে। আমাদের যদি 2-1টা ডাটা নিতে ভুলও হয়, কিন্তু আমরা যখন গড় করব তখন আমাদের ওই গড় থেকে আমরা ভুলের পরিমাণটা আমাদের কমে যাবে। এখন আমরা যেটা করব, যে আমরা পি রোধ, যেটাকে আমরা অজানা রোধ বলছিলাম, সেটা বাম ফাঁকে ছিল, এখনো পর্যন্ত বাম ফাঁকেই আছে। এবার এই অজানা রোধটাকে আমরা ডান ফাঁকে নিব, আর জানা রোধটাকে আমরা বাম ফাঁকে নিব, নিয়ে একইভাবে এই জিনিসটাকে আমরা আবার রিপিট করব। তাহলে আমরা এই কাজটা করি একটু। আগে সার্কিটটা বন্ধ করে দিলাম। আমরা অজানা রোধ পি কে খুললাম এবং জানা রোধ কিউ কে আমরা খুললাম। এবার কিউ কে আমরা বাম ফাঁকে নিয়ে আসলাম এবং পি কে আমরা ডান ফাঁকে নিয়ে আসলাম, এবং সংযোগগুলোকে আবার আগের মতো টাইট করে লাগিয়ে ফেলি। এই ক্ষেত্রে আমরা আবার 50 ওহম দিয়ে কাজটা করব, যে আমরা 100 ওহমকে আগের জায়গায় বসাই আর এখান থেকে 50 ওহমকে উঠালাম। তার মানে কিউ এর মান আবার 50, আর পি তো আমার অজানা রোধ, এটা 20 ওহম যেটা ছিল ওইটাই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করব না। এখন আমরা যেটা করব, এই পদ্ধতিতে এবার যেহেতু আমরা পরিবর্তন করছি, আমার অজানা রোধ এবার চলে গেছে ডান ফাঁকে আর জানা রোধটা চলে আসছে বাম ফাঁকে। এখন আমরা একইভাবে যে হুইটস্টোন ব্রিজের নীতি ব্যবহার করে আমরা গ্যালভানোমিটারের বিক্ষেপ কোথায় শূন্য হয় সেটা দেখাবো। তাহলে আমরা আবার সার্কিটটা পাওয়ার সাপ্লাই অন করলাম, আমাদের চাবিটা দিলাম। এবার আমরা দেখি আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা। এটা বাম পাশে দেখাচ্ছে, ডান পাশে, তার মানে ঠিক আছে। এবার আমরা বিভিন্ন পয়েন্টে দেখি কোথায় শূন্য দেখায়।
এই যে আমরা এই পয়েন্টটা পেলাম, এটা হলো 70.3, 1 2 3 70.3 এই ভ্যালুটা আমরা পেলাম। তাহলে আমরা এই ডাটাটা নোট করে রাখি। এবার আমার জানা রোধ হলো 50 ওহম, এটা আছে ডান ফাঁকে, আর আমরা পেলাম 70.3 এল এর মান। একই পদ্ধতিতে আমরা 50 ওহমকে পরিবর্তন করে এখানে 100 ওহমকে নিব, 100 ওহম, বাকি সবকিছু ঠিক থাকবে। এবার আবার আমরা নিষ্পন্দ বিন্দুর অবস্থানটা বের করব। এই পয়েন্টটা আমরা পেলাম, এটা 83.8 সেন্টিমিটার। তাহলে এই ডাটাটাও আমরা একটু নোট ডাউন করে রাখি। একইভাবে আমরা আরও কতগুলা ভ্যালুর জন্য আমার জানা রোধের মান পরিবর্তন করলে আমার এল এর মান পরিবর্তন হবে, কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমরা দেখব যে আমার যে অজানা রোধের মান একটা কাছাকাছি ভ্যালুতে আসবে। যদি অনেক বেশি ভেরিয়েশন হয় তাহলে বুঝতে হবে ওই রিডিংটা নিতে আমাদের ভুল হয়েছে, তাই ওইটা আবার রিপিট করতে হবে আমাদের। তাহলে আমরা এখানে অনেকগুলো ডাটা নিলাম, এখন এই ডাটাগুলো আমরা বোর্ডে এখন হিসাব নিকাশ করে দেখব যে আমাদের কেমন ভ্যালু আসে। আমরা বোর্ডে সবগুলা ডাটা বসালাম। আমরা আমাদের গড় ভ্যালুটা ভালো আনার জন্য আমরা একাধিক ডাটা নিয়েছি। যেমন জানা রোধ হিসাবে আমরা 3টা রোধকে সিলেক্ট করেছি, 50, 100 এবং 200। এবং ডান ফাঁকে যখন অজানা রোধকে বসালাম তখন আমরা জানা রোধ হিসাবে ওখানেও আমরা এই 3টা রোধকে ব্যবহার করলাম। তার মানে আমরা মোট 6টা পার্ট নিয়েছি এবং এই ভ্যালুগুলো থেকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা অজানা রোধের মান বের করেছি। আমরা বলেছিলাম যে বাম ফাঁকে যখন থাকবে তখন ইকুয়েশনটা হবে P/Q সমান L/100 - L, আর ডান ফাঁকে যখন অজানা রোধ থাকবে তখন ইকুয়েশন হবে P/Q সমান 100 - L/100। এই ইকুয়েশনকে ব্যবহার করে আমরা আমাদের যে অজানা রোধ, এই অজানা রোধের ভ্যালুগুলা এইরকম পেয়েছি। তোমরা সবাই দেখো যে ভ্যালুগুলার মান সবগুলা কিন্তু এক না, একটু ভেরিয়েশন আছে, এবং এই কারণে আমরা যখন গড় করব তখন গড়ের ভ্যালুটা অনেক কাছাকাছি হবে এবং এটা বেশি সঠিক মান প্রকাশ করবে। এবং একইভাবে ডান ফাঁকে যখন P অবস্থান করেছিল তখন আমরা গড় পেয়েছি 20.88। এখন এই দুইটাই দেখো, এটাও আমার অজানা রোধের মান, এটাও অজানা রোধের মান, কিন্তু প্রথমটা হলো অজানা রোধ যখন বাম ফাঁকে অবস্থান করেছিল মিটার ব্রিজে তখন পেয়েছি আমরা 21.12, এবং অজানা রোধটা যখন ডান ফাঁকে অবস্থান করেছিল তখন আমরা পেয়েছি গড় 20.88। এই দুইটা ভ্যালুকে যদি আমরা আবার যদি গড় করি তাহলে এখান থেকে যে ভ্যালুটা হবে সেটা অধিকতর একুরেট হবে। তাহলে এখানে গড়, এখানে আমরা ভ্যালুটা পেলাম 21 ওহম। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা রোধ বাক্স থেকে তো 20 ওহম তুলেছি, কিন্তু তাহলে কেন আমরা 21 ওহম পেলাম? আসলে রোধের মান তাপমাত্রার উপর নির্ভর করে। এছাড়াও আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করেছি, গ্যালভানোমিটার, রোধ বাক্স, এগুলো আসলে কোনোটাই 100% একুরেট না, এবং যিনি পরীক্ষাটা করবেন ওনারও ত্রুটি হতে পারে। এই সবগুলা ত্রুটির সমন্বয়ে আমরা 20-এর জায়গায় এই ভ্যালুটা আসলে আমরা 21 পেয়েছি, কিন্তু ভ্যালুটা আসলে কাছাকাছি বলা যায়, যে যার কারণে আমাদের এই পরীক্ষাটার সেটআপটা মোটামুটি সঠিক বলে প্রতীয়মান করা যাবে। এবার আমরা আসি যে আমাদের পরীক্ষাটার মূল উদ্দেশ্য ছিল কি, যে একটি অজানা তারের আপেক্ষিক রোধ নির্ণয় করা। আমরা অজানা তার হিসাবে এই যে এই তারটাকে আমরা ব্যবহার করতেছি, যে এটা একটা অজানা তার, এখানে এই কাঠের মধ্যে এই তারটাকে পেঁচিয়ে রোলিং করা হয়েছে। এখন আমাদের টার্গেট হলো এই তারের আপেক্ষিক রোধ বের করব, কিন্তু আমরা বলেছিলাম
যে কোনো একটা তারের আপেক্ষিক রোধ বের করতে গেলে সেই তারের রোধের মান লাগবে। তাহলে আমরা এখন যেটা করব, একই পদ্ধতিতে যেটাকে আমরা 20 ওহম বলেছিলাম, যেটাকে আমরা পি বলেছিলাম, সেই পি এর জায়গায় এবার এটাকে বসাবো। এটাকে বসিয়ে আমরা এই একই পদ্ধতিতে এই তারটার আমরা রোধ বের করতে পারবো এবং এই তারের জন্য আমরা একাধিক রোধ বের করে ওখান থেকে আমরা একটা গড় ভ্যালু বের করতে পারবো। তাহলে আমাদের রোধের মান পেয়ে গেলাম। এখন আমাদের আর কি লাগবে, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে। আমরা সবাই স্ক্রু গজ দিয়ে কিভাবে কোনো একটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারে আমরা জানি। যে এখানে আমরা বসাবো, এটাকে খুব আলতোভাবে বসাতে হবে, অনেক জোরে চাপ দেওয়া যাবে না। তারপর এখান থেকে এই স্ক্রু গজের রিডিং নিয়ে আমরা খুব সহজে এই তারের ব্যাস বের করতে পারবো, ওখান থেকে ব্যাসার্ধ বের হয়ে যাবে। আর এই ব্যাসার্ধটাকে পাই আর স্কোয়ার এই ইকুয়েশনে বসিয়ে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। আর এই তারটার দৈর্ঘ্য আমরা মিটার স্কেল দিয়ে সহজে মেপে বের করতে পারবো। তাহলে এই ডাটাগুলোকে যদি আমরা এবার একত্রিত করি, তাহলে আমরা দেখি কি পাওয়া যায়। এই যে আমাদের পরীক্ষণীয় তার, এই তারের এই একই পদ্ধতিতে যেভাবে আমরা রোধ বাক্সে পি কে রেখে আমরা রোধের মান বের করেছি, একইভাবে এই তারের মান রোধের মানও আমরা বের করলাম। বের করে আমরা যেটা পেলাম সেটা হলো 3.2 ওহম পেয়েছি আমরা। স্ক্রু গজ দিয়ে তারের ব্যাসার্ধ বের করলাম, ব্যাস বের করে এটাকে 2 দিয়ে ভাগ করে এই ব্যাসার্ধটা বের করেছি, আমরা মিটার এককে নিয়ে এসেছি। তারের দৈর্ঘ্য পেয়েছি 15.4 মিটার। তাহলে আমরা তারের উপাদানের আপেক্ষিক রোধ, যেটাকে আমরা রো বলেছিলাম, সেই রো এর ইকুয়েশন ছিল আর পাই ছোট আর স্কয়ার। এই বড় আর এবং ছোট আর এর মধ্যে পার্থক্য আছে। এই বড় আর হলো তারের রোধ আর ছোট আর হলো তারের ব্যাসার্ধ। এই ইকুয়েশনে বসালে এটার মান আসলো এরকম, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। তাহলে দেখতেই পাচ্ছ যে খুব সহজে আসলে কোনো একটা তারের আপেক্ষিক রোধ আমাদের এই মিটার ব্রিজের সহায়তায় আমরা বের করে নিতে পারি। আশা করি আজকের এই এক্সপেরিমেন্টটি তোমাদের ভালো লেগেছে। সামনে আমরা আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি আজকের এই এক্সপেরিমেন্টটি তোমাদের ভালো লেগেছে। সামনে আমরা আরও নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।